তো এই যে এই ইলাস্ট্রেশন গুলো কিন্তু আপনি বিভিন্ন কাজে লাগাতে পারবেন। প্রথমত আমাদের দেখতে হবে যে এই ইলাস্ট্রেশন গুলো আমরা কোথা থেকে বা কিভাবে করতে পারবো। তো আমি অ্যাকচুয়ালি মিড জার্নি ইউজ করি। অনেকে মিড জার্নির পক্ষে, অনেকে মিড জার্নির বিপক্ষে। সো মিড জার্নির পক্ষেই আমি, বিকজ অফ কোয়ালিটি কাজের আসলে কোনো কম্প্রোমাইজেশন হয় না। ফ্রি এআই দিয়ে আসলে সবসময় ভালো ফলাফল পাওয়া যায় না। তো এই কারণে অ্যাকচুয়ালি আমি মিড জার্নির পক্ষে, বিকজ অফ আমি যদি আপনাদেরকে মিড জার্নির সাবস্ক্রিপশনের প্ল্যানটা দেখাই তাহলে বুঝতে পারবেন কেন আমি পক্ষে। তো এখানে হচ্ছে $10 পার মান্থ। $10 পার মান্থের ব্যাপারটা হচ্ছে যে আমি মোটামুটি ১৭০০ টাকা খরচ করব। তো এই ১৭০০ টাকা দিয়ে আমি প্রায় ৮০০ ৮৫০ মতো ছবি বানাতে পারবো। এখন কথা হচ্ছে আমি এই ৮৫০ ছবি যদি আমি সেলও করি, আমি এই ৮৫০ ডিজাইন হচ্ছে আমি যদি অন্য কাজে লাগাই, ফ্রিল্যান্সিং এ কাজে লাগাই, বা আমার হচ্ছে যেসব জায়গায় ইলাস্ট্রেশন সেল করা যায় সেসব জায়গায় কাজে লাগাই, বা এগুলো দিয়ে আমি ক্লায়েন্টের আরো ভালো ভালো জিনিস উপহার দিতে পারি, তাহলে কিন্তু আমার ওই ১৭০০ টাকার বদলে আমার ১৭,০০০ টাকা উঠে আসতে পারে। সো এটার জন্য আরেকটা জিনিস হচ্ছে দক্ষতা। আপনার যে স্কিল, সেই স্কিলটা আপনাকে গ্রো করতে হবে। এই স্কিলটা গ্রো করার জন্য হলেও আপনাকে এই জিনিসগুলো শিখতে হবে। তো এরকম একটা ইলাস্ট্রেশন আপনার করতে গেলে মোটামুটি ১.৫-২ ঘন্টার মতো সময় লাগবে। বাট আপনি জাস্ট ছোট্ট একটা প্রম্পট দিলেই আপনি কিন্তু এই ধরনের ইলাস্ট্রেশন গুলো করে ফেলতে পারবেন। এই ইলাস্ট্রেশন গুলো খুবই চলে। আপনারা দেখে থাকবেন ইতোমধ্যে যে বিভিন্ন স্টক মার্কেটগুলোতে, বিভিন্ন হচ্ছে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে, ঠিক আছে? তো এই ধরনের ইলাস্ট্রেশন গুলো খুবই কাজে লাগে। আপনি এই ধরনের ইলাস্ট্রেশন দিয়ে অনেক অনেক ধরনের জিনিস কাজ করতে পারবেন। তো এই জিনিসগুলা হচ্ছে আপনার জানা থাকতে হবে। এই জিনিসগুলা জানা না থাকলে আপনি অ্যাকচুয়ালি পিছায় পড়বেন। সো এইটা যাতে আপনি পিছায় না পড়েন সেই কারণেই আপনার আসলে এই জিনিসটা জানা লাগবে। তো মিডজার্নিতে আমি এই জিনিসগুলো কিভাবে ক্রিয়েট করলাম, এখানে আমার একটা প্রম্পট দেয়া আছে, দেখেন, রিমোট ওয়ার্ক, ফ্রিল্যান্সার, মডার্ন ইলাস্ট্রেশন, মডার্নের পর একটি স্পেস হবে, মডার্ন ইলাস্ট্রেশন, ওয়ার্ক অন ওয়ার্কিং অন ল্যাপটপ এট হাউস। এটার পরে ছোট্ট একটা জিনিস দিলাম, আইসোলেটেড উইথ আ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো এইটা দেওয়ার ফলে আমাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে আইসোলেট করে দিচ্ছে। আইসোলেট করা মানে হচ্ছে কি, আলাদা করে ফেলা। তো এটা দেওয়ার পরে আমি কি করলাম, প্যারামিটার সেট করলাম। প্যারামিটার সেটে গিয়ে দেখলাম যে এটা ল্যান্ডস্কেপ। আমি চাই যদি স্কোয়ার করতে, স্কোয়ারও সে আমাকে প্রোভাইড করতে পারে। এখানে আরো কিছু প্যারামিটার আছে। এটা হচ্ছে ভ্যারাইটি। ভ্যারাইটি আমি ২০ না, আমি ৪০ রাখি যদি। আর এটা যদি 200 রাখি, তারপরে যদি আমি দেখি এটা কিরকম হয়। তো এখান থেকে আমি যদি একটা ইন্টারপ্রেস করি, ও নতুন করে আরো কিছু জেনারেট করবে। তো এগুলো জেনারেট করার পরের স্টেপটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তো আমরা আগে জেনারেট করি ছবিটা। ছবিটা জেনারেট করার পরে এটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো, তো এই পসিবিলিটিস গুলো আপনার জানতে হবে। এই পসিবিলিটিস গুলো জানলে আপনি আপনার যে ব্যাপারটা, কেন এআইটা শিখবেন, কেন গ্রাফিক্স এর সাথে এটি ইন্টিগ্রেশন করবেন, এই ইলাস্ট্রেশন গুলো কি কাজে আসে, সব জিনিসগুলোই আপনার আসলে মাথায় ঢুকবে। সো সময় নিয়েছে, দেখুন সে কিন্তু আমাকে তৈরি করে দিয়েছে। সো লোড নিচ্ছে এটা, দেখেন। এই ইলাস্ট্রেশন আপনার আঁকতে হলে অ্যাটলিস্ট ১.৫-২ ঘন্টা সময় লাগতো, আধা ঘন্টা ১ ঘন্টা লাগতোই। এটাও সেম অবস্থা, সে আমাকে এক্ষুনি দিয়ে দিল জাস্ট 30 সেকেন্ডের ভিতরে এই চারটা। তার মধ্যে যদি আমি এই ছবিটাও নেই, বা এই ছবিটা, বা যে কোনো একটা ছবি, বা যে কোনো একটা, আমি এই ছবিটা নিয়ে একটু কাজ করতে চাই। তো এই ছবিটাকে আমি নিচ্ছি, এই ছবিটা আমি এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এটা আমরা একটা ডিরেক্টরিতে সেভ করি। ইলাস্ট্রেটরে আমরা একটা টেমপ্লেটের মধ্যে বসাবো। দেখেন আমি এই যে এই টেমপ্লেটটা বানিয়েছি, ইলাস্ট্রেশনের এই টেমপ্লেটটা বানিয়েছি, এই টেমপ্লেটটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটর দিয়ে বানানো, কিন্তু এই যে এই এলিমেন্টটা, এই এলিমেন্টের কারণে পুরা জিনিসটার কিন্তু আপনার সৌন্দর্য বেড়ে গেছে। তো এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি এআই দিয়ে করব, বা এই কাজটা আমরা এআই দিয়ে করিয়ে নেব। এটা হচ্ছে ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনটাই আমরা কিন্তু শিখবো। এই ইন্টিগ্রেশনটা যদি আমরা একবার শিখে ফেলি, তাহলে কিন্তু আর আমাদের সমস্যা হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হচ্ছে জি। যে আমরা অনেকে আছি যাদের ভিতরে আসলে ইংলিশে যারা দুর্বল আর কি, তো এই এর ভিতরে যারা ইংলিশে খুব বেশি এক্সপার্ট না, তাদের জন্য কি কোনো ওয়ে আছে, বা এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন। ইংলিশটা কতটুকু থাকতে হবে, মানে কতটুকু জরুরি আছে? আচ্ছা, মিনিমাম ইংলিশ তো আপনার থাকতেই হবে। কারণ ব্যাপারটা হচ্ছে যে আপনি যেহেতু একটা কমান্ড দিচ্ছেন, দেখেন আমরা এখানে এই ছবিটা আগে অ্যানালাইসিস করি, তাহলে আপনার ইংলিশটা সহজ হবে। ভেঙে ভেঙে করি, হ্যাঁ। রিমোট ওয়ার্ক, রিমোট ওয়ার্ক মানে কি? রিমোট ওয়ার্ক মানে হচ্ছে বাসা থেকে হোম কাজ করা, তাই তো? বা অফিসে না গিয়ে কাজ করা, এই ব্যাপারটা তো বুঝি।
তাহলে এই রিমোট ওয়ার্ক এই কথাটুকু, এই যে এইটুকু হচ্ছে রিমোট ওয়ার্ক, এটুকু তো বুঝি। এখন ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্স, ফ্রিল্যান্স মানে কি, যে ফ্রিল্যান্সিং করতেছে তার। এছাড়া আর কি আছে, এই যে এটুকু বাদে আর কি কঠিন আছে এখানে? রিমোট ওয়ার্ক, ফ্রিল্যান্স, তার মানে রিমোট ওয়ার্ক করতেছে একটা ফ্রিল্যান্সার। হ্যাঁ, তারপরে কি আছে, তারপরে কথাটা হচ্ছে মডার্ন ইলাস্ট্রেশন। মডার্ন ইলাস্ট্রেশন মানে কি? মডার্ন, এই যে পুরো জিনিসটা, এটাকে বলা হয় মডার্ন ইলাস্ট্রেশন। এটা আপনার মনে রাখতে হবে, এটা নামের মতো। আমার নাম যেমন আরিফ, আপনার নাম যেমন হচ্ছে, যে আমাকে কোশ্চেন করলেন, আহ, ঠিক আছে, এখানে যেমন তোফায়েল, তারপর তারপর হচ্ছে আহ, ওয়াফিয়া, তারপর হচ্ছে মহসিন, এই যে নাম, এরকম নামের মতো এরকম একটা নাম হচ্ছে এটা। এই ধরনের হচ্ছে ড্রয়িং গুলোকে বলা হচ্ছে মডার্ন ইলাস্ট্রেশন। ঠিক আছে। এখন ওয়ার্কিং অন আ ল্যাপটপ, তার মানে কি একটা ল্যাপটপে কাজ করতেছে। অ্যাট হার হাউস, তো হার না দিয়ে এখানে হিজ দিতাম, তাহলে কি ছেলে মানুষ দেখাইতো। তাহলে আমি এটা যদি একটু কেটে ঠিক করি, কি হলো, আমি এটাকে আবার কপি করছি এখানে। কপি করার পরে আহ, হারের জায়গায় লিখছি হিজ, এখানে লিখলাম হাউস, শেষ, এটুকু। ঠিক আছে। আর যদি খুব কষ্ট হয় তাহলে কি করবেন, ট্রান্সলেটরে চলে যাবেন। ট্রান্সলেটরে যাবেন, ট্রান্সলেটরে যাওয়ার পরে গুগল ট্রান্সলেটরে যাওয়ার পরে বাংলা টু ইংলিশ দিবেন। যেমন আমি লিখতে চাই যে আমি একটা ইলাস্ট্রেশন বানাবো, এটা একটু অন্য ধরনের। যেমন আমি এরকম একটা ইলাস্ট্রেশন বানাতে চাই, একজন ছেলে অফিসে বসে তার ল্যাপটপ ল্যাপটপ নিয়ে বা দিয়ে দিয়ে কাজ করছে। সো এটা আমি বাংলায় লিখে দিলাম, এটুকু তো লিখতে পারবো আমরা। এ বয় ইজ সিটিং ইন আ অফিস ওয়ার্কিং ইন উইথ হিজ ল্যাপটপ। তো আমি এটাকে একটা কপি করি, এটাকে একটা কপি করি, কপি করার পরে আমি হচ্ছে এইখানে বসাই। ঠিক আছে। এরপর একটা কমা দিব। কমা দেওয়ার পরে ওই যে বললাম এই ধরনের ড্রয়িং গুলোর নাম কি, এই ধরনের ড্রয়িং গুলোর নাম হচ্ছে মডার্ন ইলাস্ট্রেশন। এরপরে লিখবো হচ্ছে মডার্ন, ILLUSTRATION। ওকে, মডার্ন ইলাস্ট্রেশন, এটুকু শেষ। এখন আইসোলেটেড উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এই কথাটা মনে রাখতে হবে। আইসোলেটেড মানে হচ্ছে আলাদা করা। ঠিক আছে, আলাদা করা, আইসোলেটেড উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে আলাদা করা থাকবে। এই দেখেন আমার পুরো জিনিসটা হয়ে গেল। খুব কঠিন মনে হচ্ছে ভাইয়া? না, একদমই কঠিন না। আমি একটা ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করে আসলাম। আমার ধরেন আমার ইংলিশ কাজ, আমার বাংলা ঠিক আছে, একজন ছেলে অফিসে বসে তার ল্যাপটপ দিয়ে কাজ করছে, এটাকে আমি একটা ইংলিশ করে নিয়ে আসলাম। বাকিটা কি, বাকিটা তো আমাকে লিখতেই হবে যে এই যে মডার্ন ইলাস্ট্রেশন কথাটা লিখতে হবে, আইসোলেটেড উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এখানে হোয়াইট, আইসোলেটেড মানে হচ্ছে আলাদা করা। এই কথাটা আপনারা একটু শিখে নেন, এটা তো ছোট্ট একটা ওয়ার্ড। এখানে মনে করেন যে 3-4 পাতার কোনো গ্রামার শেখাচ্ছি না আমি, জাস্ট ছোট্ট একটা ওয়ার্ড, আইসোলেটেড মানে আলাদা করা। আইসোলেটেড উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, না হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে আলাদা করা। দেওয়ার পরে আমি যদি একটা ইন্টারপ্রেস করি, ইন্টারপ্রেস করার পরে সে আমাকে দেখি এখন আমাদেরকে কি ইলাস্ট্রেশন দেয়। এ বয় সিটিং ইন আ অফিস ওয়ার্কিং উইথ হিজ ল্যাপটপ, মডার্ন ইলাস্ট্রেশন, আইসোলেটেড উইথ দ্য হোয়াইট ব্যাকগ্রাউন্ড। দেখি তারা আমাকে কি প্রোভাইড করে। ঠিক আছে, যারা ইংলিশে একটু প্রবলেম থাকবে তারা এইভাবে করে নিতে পারবেন, অথবা চ্যাট জিপিটি দিয়েও নিয়ে আসতে পারেন। বাট চ্যাট জিপিটি দিয়ে নিয়ে আসলে যেটা হয় যে অনেক ধরনের অনেক এক্সট্রা কথাবার্তা থাকে। এক্সট্রা কথাবার্তা যত কম থাকবে আপনার, মনে করেন যে আপনার আউটপুট আরো সুন্দর হবে আর কি, বিশেষ করে ইলাস্ট্রেশনের ক্ষেত্রে। তো দেখেন এইখানে অলরেডি কিছু চলে আসছে, দেখেন এই যে বয় ওয়ার্কিং ইন অফিস, হ্যাঁ, উইথ হিজ ল্যাপটপ, এই ধরনের একটা চলে আসছে। সো আমার কতক্ষণ লাগলো, 30 সেকেন্ড লাগছে হাইয়েস্ট। ঠিক আছে। জি ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। এই দেখেন আর এটা কত বন্ধু, সুন্দর একটা একটা ছেলে কাজ করতেছে অফিসের ল্যাপটপে বসে। এই দেখেন একটা ছেলে অফিসের ল্যাপটপে বসে কাজ করতেছে, খুব সুন্দর একটা আইকন কিন্তু, এই যে একটা ছেলে অফিসের ল্যাপটপে বসে কাজ করতেছে, এটাও হচ্ছে একটা, এটা সব বাসা হয়ে গেছে। হোয়াট এভার, আমার এটা খুবই ভালো লাগছে। আমি এটা দিয়ে এখনকার যে টেমপ্লেটটা আছে সেটা বানাবো। তো আমি এটাকে ডাউনলোড দিচ্ছি। তো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। যখন এই মিড জার্নিতে যখন এই প্রম্পট দিয়ে এভাবে সার্চ করব, তখন কি সব সময় আমাদেরকে 4টা করে এভাবে ইমেজ দিবে? জি জি জি, 4টা করে অপশন দিবে। এটা সার্চ না আপু, এটা জেনারেট করা বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটাকে আমরা ডাউনলোড করে ফেলি, এটাকে ডাউনলোড করে আমরা হচ্ছে ইলাস্ট্রেশনটা বানাবো। সো এটা ডাউনলোডের জন্য আমাকে হচ্ছে একটু এটা রিলোড করে নিতে হবে একবার পেজটা, তারপরে আমরা এটাকে ডাউনলোড করতে পারবো।
ওকে, এটাকে আমি দিলাম, এখানে ডাউনলোডের চিহ্ন আছে, এখানে আমি সেভ করে নিচ্ছি। এরপর চলে আসবো আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে। ঠিক আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পরে আমি হচ্ছে একটা কি করব, একটা নতুন আর্টবোর্ড নিব। যাচ্ছি, ফাইল থেকে নিউয়ে চলে যাচ্ছি। তো ফাইল থেকে নিউয়ে যাওয়ার পরে আমি কি করব, এখানে 2500 বাই 2000-এর একটা আর্টবোর্ড নিচ্ছি এবং নাম দিচ্ছি হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ বলতে ওই যে হোম পেজ আর কি, ওয়েবসাইটের। ঠিক আছে, ল্যান্ডিং পেজের এরকম একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। তো এটা আর্টবোর্ডটা একটু বড় হবে অ্যাকচুয়ালি, এরকম হবে না, এরকম হবে। সো এরকম হবে। ফাইন, তাহলে এটা কত, 2900 না নিয়ে 3000 নিয়ে নেই আমি, 3000 নিচ্ছি। তাহলে 3000 বাই 2000-এর আমরা একটা আর্টবোর্ড করলাম। সো আর্টবোর্ডটা চেঞ্জ করছি কোত্থেকে, আর্টবোর্ডটা এই যে এখানে একটা আর্টবোর্ডের চিহ্ন আছে, এখান থেকে এখানে ক্লিক করলে আর্টবোর্ডের এই যে পুরো অংশটা সে ধরে ফেললো। তখন এটা একটা শেপের মতো, আপনি এটাকে হচ্ছে হাইট ওয়েট এগুলো চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে হাইট আর ওয়েট দেওয়া আছে। ঠিক আছে, তো এখান থেকে আপনি যত পিক্সেল দিতে চাইলে পিক্সেল, ইঞ্চ দিতে চাইলে ইঞ্চ, এইভাবে আপনি দিতে পারবেন। তো এটা নেওয়া হয়ে গেল। এটা নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব, এর মাঝামাঝি আরেকটা রেক্টেঙ্গেল আঁকবো, ঠিক এরকম করে। ঠিক আছে, এরকম করে আঁকবো এবং এই রেক্টেঙ্গেলটাকে আমি কি করছি, স্ট্রোক কালার অফ রাখছি, একটা ফিল কালার দিয়ে রাখি, এই যে এরকম অ্যাশ কালার দিয়ে রাখি, তাহলে দেখতে আমার সুবিধা হবে। এরপর কি আছে, নিচে একটা কি আছে, শ্যাডো আছে। শ্যাডোটা কিভাবে দিব আমরা, শ্যাডোটা দেওয়া খুব সহজ। তার আগে এটাকে অ্যালাইনমেন্ট করি। আমরা এটাকে অ্যালাইনমেন্ট করব হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। এটাকে ডান বাম বরাবর মিডলে নিব এবং উপর নিচ বরাবর মিডলে নিয়ে নিব। ফাইন, এখন আমাদের যে ইলাস্ট্রেশনের যে ছবিটা আমরা তৈরি করলাম, এটাকে তো একটু ট্রিট করে আসতে হবে। এটাকে ট্রিট করব কিভাবে, এটাকে ট্রিট করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে, এটা ইমেজ আকারে আছে এখন, এটা হচ্ছে একটা ছবি, এটাকে আমি ভেক্টর বানাবো। কিভাবে ভেক্টর বানাবো, এটার জন্য আমাদের কাছে একটা এআই আছে, এটা ফ্রি এআই, এটা হচ্ছে ভেক্টরাইজার। সো vectorizer.com, এটা কিন্তু একদম ফ্রি অফ কস্টে। তো এখানে আপলোড ফাইলে যাব, আপলোড ফাইলে গিয়ে এই যে এটা আর আছে এটা, তো আমি এটাকে দিচ্ছি, এটাকে দেওয়ার পরে ওপেন করছি। তো এটা কি হচ্ছে, আপলোড নিল এবং দেখেন এই 10-15 সেকেন্ডের মধ্যে সে আমাকে এটাকে এসভিজি করে দিল। এসভিজি হচ্ছে এটাও এডিটেবল এআই ফাইল। ঠিক আছে, তো এআই ফাইলের মতোই এটা কিন্তু ওয়েবে ইউজ হয় এসভিজিটা। আবার আপলোডে যাই, ধরেন এই ছবিটাকেও আমরা ইলাস্ট্রেশন বানাবো বা ভেক্টর বানাবো, তাহলে এখানে ক্লিক করে দিলাম, আপলোড হয়ে গেল। ও দেখেন 10 সেকেন্ডের মধ্যে ও আমাকে এটা কি করলো, ইলাস্ট্রেটর বা ভেক্টর ফর্মে করে দিল। সো এই দুটাকে এখন আমরা কাজে লাগাবো। তার মধ্যে প্রথমটাকে আমরা কাজে লাগাবো, এই দেখুন এসভিজি লেখা আছে। এটাকে আমরা টেনে নিয়ে আসবো হচ্ছে আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এখানে নিয়ে এসে এইখানে আমরা বসিয়ে দিব। সো এটা যেহেতু আলাদাভাবে ওপেন হয়ে গেছে, সমস্যা নাই। আমরা যদি চাই যে এখানেই আনবো, তাহলে আরেকটা কাজ করতে পারি, ফাইল থেকে প্লেস করতে পারি। প্লেস করলে এই জায়গায় এনে আমরা ফেলতে পারবো। সো এই যে এটাকে প্লেস করছি, এরিয়া সিলেক্ট করে দিলে ও আমাকে প্লেসমেন্টটা বলে দিবে। তো এটাকে আমরা এইভাবে ঠিক করে দিচ্ছি। এখন কথা হচ্ছে, এটা কিন্তু গ্রুপ আকারে আছে, এখানে ডাবল প্রেস করলে এই যে গ্রুপের ভিতরে ঢুকতে পারবো। এখানে দেখাবে যে গ্রুপের ভিতরে আমি ঢুকেছি, এই জন্য গ্রুপের এই যে ডানে এবং বায়ে একটা ব্র্যাকেট দেখাচ্ছে, আর আমি আছি এই লেয়ারে। তো এখানে আমি সাদাটা ধরে যদি ডিলিট করে দেই, এই যে ডিলিট করে দিলাম, বা এখানেও যে সাদা আছে এই সাদাগুলোকে ধরে যদি ডিলিট করতে চাই, তাও আমি করতে পারবো। কিভাবে, এখান থেকে আমার ম্যাজিক ওয়ান টুল আছে, যে কোনো একটা সাদাতে ক্লিক করলে ক্লিক হয়ে যাবে। অথবা ম্যাজিক ওয়ান টুল যদি এই ক্ষেত্রে কাজ না করে, তাহলে শুধু একটা সাদাকে ধরবো, ধরার পরে চলে যাব হচ্ছে আমরা সিলেক্টে, সিলেক্ট থেকে চলে যাব সেম থেকে চলে যাব ফিল এন্ড স্ট্রোক। তাহলে এই একটাই আছে, তার মানে এই সাদা কালারগুলো তাহলে আলাদা, তাহলে ধরে ধরে আমরা এখান থেকে একটা করে রিমুভ করে দিতে পারি। সো তাহলে রিমুভ হয়ে গেল। এখন এই এতটা অ্যাশ কালার ভালো লাগছে না, তাহলে আই প্রেস করে এটার মতো করে করে দিতে পারি। ফাইন, এটাকে আলাদাভাবে রিকগনাইজ করানোর জন্য আমরা কি করব, এই যে আর্টবোর্ডটা এটার মতো, এটা হচ্ছে সাইজে আরেকটা শেপ নিব। এখানে ক্লিক করি, আমাদের কত ছিল, 3000, উইডথ ছিল 3000, আর হাইটটা ছিল আমাদের কত, 2000। ওকে করে দিচ্ছি এবং এটাকে সবার শেষের লেয়ারে পাঠাবো। কিভাবে, রাইট প্রেস করব, করার পরে আমি কি করছি, অ্যারেঞ্জ এবং সেন্ড টু দ্য ব্যাক করার পরে এই যে এটাকে মিডল বরাবর বসিয়ে দিব, অ্যালাইনমেন্ট, আই প্রেস করব, করে এইখান থেকে একটা কালার দিব। দেখুন এই জিনিসটা আলাদা হয়ে গেল না,
এটা ডেকোরেশনের জন্য করা। এখন নিচে একটা শ্যাডো দিতে হবে আমাদেরকে। তো শ্যাডোটা কিভাবে দিব? শ্যাডোটা দেওয়া খুব সহজ। আমরা চলে যাব পেন টুলে। পেন টুলে যাওয়ার পরে দেখেন এখানে একটা ক্লিক করব, শিফট ধরে আছি আমি। এখানে একটা ক্লিক করব, এখন এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করে এই যে এই বরাবর আমরা কি করছি, শেপটাকে এঁকে নিলাম। এখন এই যে শেপটা আঁকলাম, এই শেপের কালার কিন্তু হবে ব্ল্যাক কালার। তাহলে আমরা ফিল কালার থেকে একটা ব্ল্যাক কালার দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে কি করব, এটাকে পেছনের লেয়ারে পাঠাবো এই যে সাদা লেয়ারটার সাথে, অথবা এই দুটাকে আমরা কি করতে পারি, সবার উপরের লেয়ারে পাঠাতে পারি। তাহলে অ্যারেঞ্জে যাব, ব্রিং টু দ্য ফ্রন্টে। তাহলে কি আমার এই কালো লেয়ারটা কি নিচে থেকে গেল। এখন এটাকে আমরা ব্লার করে দিলে এটা ড্রপ শ্যাডো হয়ে যাবে। এখন আমরা চলে যাব এফেক্টে, এফেক্টের থেকে চলে যাব ব্লারে, গসিয়ান ব্লার করব। তো এখানে একটা বার আসবে, তো এটাকে আমরা গসিয়ান ব্লার দেখি কতটুকু করা যায়। ঠিক আছে, এখান থেকে প্রিভিউ দেখতে পারবো আমরা। ওকে করে দিচ্ছি। এরপরে যেহেতু এটা খুব বেশি অপাসিটি, অপাসিটি মানে হচ্ছে ট্রান্সপারেন্সি, তাই এটার অপাসিটিটা একদম ডাউন করে দিব। তাহলে এটা মনে হবে যে ড্রপ শ্যাডো। দেখুন মনে হচ্ছে যে উপর থেকে বের হয়েছে। সো এটাকে আমরা আরেকটু হচ্ছে উপরে উঠে দিতে পারি এরকম করে, অথবা একটু বড় করে দিতে পারি, এই বরাবর দিতে পারি, এটাকে এই বরাবর বসিয়ে দিতে পারি। দেখুন একটা ড্রপ শ্যাডোর একটা এফেক্ট হয়ে গেল। সো এটা যদি ভালো না লাগে তাহলে আই প্রেস করলে আবার একটা আরেকটা কালার ধরতে পারবো। ঠিক আছে, এটা ধরতে পারবো, বা এই কালারটা ধরতে পারবো, বা এটা ধরতে পারবো। কোন কালারটা ভালো লাগে বলেন আপনারা? প্রিন্টটাই ভালো লাগে, পাতাটার সাথে যায়। এটা নাকি এটা? প্রিন্ট গ্রিন যেটা ফার্স্টের যেটা দিলেন এর আগেরটা। জি এটা জি। হ্যাঁ। ওকে। আর কেউ আর কারো কোনো হচ্ছে কমেন্ট? আমি তো কালার ভাইয়া চেঞ্জ করতেই আছি। পাতারটাই ভালো লাগছে। আচ্ছা, সবাই কি একমত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কালারটাও ভালো। জি ভাই। কিন্তু এই কালারটা চোখে লাগে ভাইয়া, একটু চোখের আরাম দেওয়া কালার দিতে হবে। ঠিক আছে, এগুলো একটু চোখে লাগছে। এটাও ভালো। কি বলেন? হিল্ট। হ্যাঁ, একটা চোখের আরাম হয় এরকম একটা কালার দিতে হবে। ঠিক আছে, সো এটাকে আমরা মোটামুটি মাঝে মাঝে এখানে বসাই। এখন আমাদের বাকি কাজগুলো করতে হবে। বাকি কাজের মধ্যে কি আছে, আমাদের এই যে মেনু আছে, আমাদের ধরেন যে এই যে আহ, আরো এই যে এটা কি বলে, হ্যামবার্গার মেনু বলে এটাকে। হ্যামবার্গার মেনু, এটা হচ্ছে আমাদের হোমের আলাদা মেনুগুলো। এখানে কিছু লেখাগুলো, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের এটা, এখানে হয়তো বা সোশ্যাল মিডিয়া বসতে পারে। So, এটা লাগছে না আমার কাজে, এটাকে সরিয়ে দিচ্ছি। এখানে এখন আমরা এই কাজগুলো করব। তাহলে এই কাজটা করার জন্য আমরা দুটা কাজ করতে পারি। এটাকে আমরা একটা রুলারের আন্ডারে আনতে পারি, এই যে এরকম একটা রুলারের আন্ডারে আনতে পারি। সো এখান থেকে এটাকে রুলারের আন্ডারে আনতে পারি। তো এই দুটা রুলারকে আমরা কি করব, গ্রুপ করব আগে। গ্রুপ করার পর এটা সাপেক্ষে মাঝামাঝি করে নিব আগে। এই যে এইবার ঠিক আছে। তাহলে এটা আমাদের আরেকটু সরবে এরকম, তাই না? তার মানে এই রুলারের বাইরে আমরা যাব না। আমাদের হ্যামবার্গার মেনু শুরু হবে এখান থেকে, আর আমাদের মেইন মেনুগুলো এখানে শেষ হয়ে যাবে। আর উপর থেকে নিচে তাহলে আমাদের একটা দেওয়া উচিত। তো ধরুন এরকম একটা দিলাম, আর একটা টেনে এনে এখানে একটা দিলাম। তো এই দুটা মাঝামাঝি হয়েছে কিনা এটার জন্য আমি কি করব, এই দুটাকে সিলেক্ট করে গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি প্রেস করে। এখন এইটার সাপেক্ষে, তার মানে এটা হচ্ছে আমার মেইন বোর্ড, এটার সাপেক্ষে আমি কি করি, উপর নিচ থেকে অ্যালাইনমেন্ট করে দিই। এবার ঠিক আছে। তাহলে আমাদের ডান বাম থেকেও যেরকম, আর উপর নিচ থেকেও সেম গ্যাপ আছে আর কি। বুঝতে পেরেছেন? কার কোনো কোশ্চেন? হ্যাঁ, গ্রিড নেওয়ার ক্ষেত্রে কি কোনো স্পেসিফিক মেজারমেন্ট লাগবে যে আমি এতটুকু, এত ইঞ্চি, এত সেন্টিমিটার এরকম এই রুলার না গুলো? না না, প্রিন্ট ডিজাইনে এগুলো খুব কাজে লাগে, যে আপনাকে সেন্টিমিটার বা ইঞ্চেস বা মিলিমিটার মেপে মেপে আপনাকে ব্রিদিং স্পেস ছাড়তে হয়। বাট এই যে এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে আপনি হচ্ছে দুই পাশ সমান করলেই হবে, উপর নিচ থেকে যাতে অ্যালাইনমেন্ট ঠিক থাকে, আবার ডান বাম থেকেও যাতে অ্যালাইনমেন্ট ঠিক থাকে, এরভাবে করতে হবে। বুঝতে পেরেছেন? আর যদি আপনি চান যে না আমি সব দিকেই 1 ইঞ্চি করে ছাড়বো, তাহলে সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন এটার ক্ষেত্রে দেখি আমরা যে উপর থেকে কতটুকু আছে। উপর থেকে এটা আছে কতটুকু, 55 পিক্সেল। আমি এটাকে ইঞ্চেস করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। 0.7। ওকে, 0.7। তাহলে কি আমাদের 0.7, এই এই পাশে কি 0.7 আছে? না, এখানে 0.7-এর বেশি আছে। তাহলে এক কাজ করতে পারি, এই যে আমরা যে এটা দিয়ে মেজারমেন্ট করছি, বা হচ্ছে যে এটার মতো করে উপরেরটাও একটু বেশি রাখতে পারি কিনা, এটা একটু আমরা খেয়াল করতে পারি। এইভাবেও আমরা মেজারমেন্টটা ঠিক করতে পারি,
তাই না? তাহলে এই ক্ষেত্রে আমার এটা একটু এই পাশে চলে আসবে। এটার জন্য যেটা করব, কন্ট্রোল ওয়াই প্রেস করে এই যে বক্সটা আছে এটাই হচ্ছে আমার মেজারমেন্ট। এখানে এটাকে রাইট প্রেস করে কি করব, মেক গাইড করে দিব। মেক গাইড করলে দেখুন এটাও একটা কালার হয়ে যাবে। তাহলে আমার এটা একটু সরবে। ওকে, এই গাইডটাকে আমি তাহলে এই পাশে নিয়ে যাব। ভাইয়া এই যে আমার গাইডটা কিভাবে বানালেন আবার একটু দেখাবেন গাইডটা। আচ্ছা হ্যাঁ, এটা আমি একদম বেসিকটা দেখাচ্ছি, দাঁড়ান একটা সেকেন্ড, আমি এটাকে অ্যালাইনমেন্ট করে নিই, আমি আপনাকে গাইডের ব্যাপারটা দেখাচ্ছি। এটাও এই পাশে নিলাম, তাহলে এটাও আমার সরবে। এটাকে তাহলে এই গাইডের সাথে মিলিয়ে দেয়, তাহলে এখন আমার চারপাশে সমান হয়ে গেল না? জি তার মানে এখান থেকে আমার হচ্ছে 0.7, এখান থেকেও 0.7, এই পাশ থেকে 0.7, চারপাশে 0.7। ওকে ফাইন। এখন কোনো জিনিসকে যদি আপনি গাইড বানাতে চান তাহলে একটা শেপ আঁকবেন। ধরেন এই জিনিসটার আমি একটা শেপ আঁকতে চাই, ধরেন এরকম একটা শেপ আঁকলাম। ওকে, তো এটা তো শেপ আকারে থাকলো, এটার স্ট্রোক কালার বা ফিল কালারটা অফ থাকবে, স্ট্রোক কালার দিলে দিতে পারেন। ধরেন এরকম একটা স্ট্রোক কালার থাকলো। এটাকে যখন রাইট প্রেস করবেন এখানে একটা অপশন আসবে মেক গাইড। মেক গাইড দিলে তখন আর ওটা কি আপনার শেপের কাজ করবে না, এটা গাইডলাইনের কাজ করবে। কথা বুঝতে পেরেছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, এই তাহলে এটা আমার লাগছে না। ফাইন। সো এই যে অনেক ধরনের বেসিক গুলো না শিখিয়ে আসলে আপনাদেরকে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ শেখাতে হচ্ছে, এটা আমার কাছেও খারাপ লাগছে। তো একটা জিনিস কি যে আমরা তো এটার জন্য একটা কোর্স রেখেছি, যে কোর্সটা হচ্ছে 32টা ক্লাসের একটা কোর্স। তো সেই কোর্সে হচ্ছে আপনাদের বেসিকও শেখানো হবে, অ্যাডভান্সও শেখানো হবে, যাতে করে আমি যে স্টাইলে কাজ করি সেই স্টাইলের সহজ ফ্লোটা আপনারা যাতে ধরতে পারেন। সো বুঝতে পারতেছেন কেন বলতেছি এটা আমাদের। ভাই আপনার ইউটিউব যে চ্যানেলটা, ওখানে কি এরকম মানে বেসিক যারা শিখতে হ্যাঁ চায় তারা, বিগিনাররা কি আছে, ওখান থেকে শিখতে পারবে আপনার ইউটিউব হ্যাঁ চ্যানেল? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপনারা বাংলা চ্যানেলটা ফলো করতে পারেন, আর বাংলা চ্যানেলটা হচ্ছে আমার এডি একাডেমি। সো বাংলা চ্যানেলটা অনেকের হেল্প হতে পারে, যেমন হচ্ছে এখানে এডি এডি একাডেমি। সো এডি একাডেমি এই যে চ্যানেলটা, এই চ্যানেলটাও আপনারা ফলো করতে পারেন। এটা হচ্ছে আমার বাংলা চ্যানেল। এখানেও প্রায় 322টার মতো ভিডিও আছে। ওকে, এখানে ভিডিও, এখানে প্লে লিস্ট করা আছে। ওকে, এখানে প্লে লিস্টের মধ্যে হচ্ছে যে এআই এর কিছু আছে, তারপর এই যে বেসিক গুলো আছে, বেসিক, ঠিক আছে। এখান থেকে ওই যে বেসিক ইলাস্ট্রেটর আছে, বেসিক ফটোশপ আছে। হ্যাঁ, চাইলে আপনারা এটাও ফলো করতে পারেন। ভাইয়া আপনার এইখানের কন্টেন্ট গুলা খুবই ভালো, আমি অনেক আগে থেকে ফলো করি, কিন্তু আজকে জানলাম যে আপনি সেই ভাইয়া, যে আর কি আপনারই এটা চ্যানেল। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। সো এই আর কি, এইখানেও অনেক অনেক আছে, এখানে যেমন লোগো গুলো শিখতে পারেন আপনারা। বাট এখানে তো হয় যে যেটা যে কোর্স আকারে নাই, এটার জন্য আমারও আফসোস হয়, আসলে ইউটিউবে আমি কোর্স আকারে দিতে পারি নাই। হচ্ছে এটা কোনো আসলে আপনার ব্যাপার যে না। ইনস্ট্রাক্টরিতে যে একটা আছে, সেটা তো মেইনলি এআই রিলেটেড টিউটোরিয়াল, হ্যাঁ, মানে একটা কোর্স, তাই জি না? জি, ওটা তো হচ্ছে এআই দিয়ে কিভাবে ইনকাম করবেন আর কি, ঠিক আছে। এই যে এই কোর্সটা আছে আর কি, এআই দিয়ে আপনি ছবি বানিয়ে কিভাবে ইনকাম করবেন এই ব্যাপারগুলো আছে, ঠিক আছে। আমরা মানে ফটোকে এইচডি করলাম, তো হুম হুম। রেজলিউশন অনেক সময় দেখা যায় যে খারাপ আসে, তো এরকম কোন আছে কি ভালো রাখা যায় ভেক্টর করার সময়? আচ্ছা, ভেক্টরকে ভালো করার জন্য এআই দিয়ে আপনাকে কি করতে হবে, এই যে এরকম ফ্ল্যাট ইলাস্ট্রেশন বানাতে হবে, ঠিক আছে। আপনি যদি এরকম রিয়েল টাইপ ছবি বানায় এটাকে ভেক্টর করেন, এটা তো আর ভালো আসবে না ভাইয়া। ঠিক আছে, আপনাকে বানাতে হবে এইরকম ফ্ল্যাট ইলাস্ট্রেশন এআই দিয়ে। আপনি যে এআই ইউজ করেন না কেন, লিওনার্দো ইউজ করতে পারেন আপনি, আইডিওগ্রাম ইউজ করতে পারেন আপনি, প্লেগ্রাউন্ড, আপনি হচ্ছে কো পাইলট, হোয়াট এভার হোয়াট এভার। যেমন এই ইলাস্ট্রেশনটা ভালো আসবে না খুব একটা, কারণ দেখেন এটা ওয়াটার কালারের এফেক্ট দেওয়া, বুঝতে পেরেছেন। কিন্তু এই ইলাস্ট্রেশনটা কিন্তু খুব সুন্দর আসবে, আপনি চাইলে এগুলার কালার গুলো চেঞ্জ করতে পারবেন, সবগুলো অবজেক্ট আলাদা আলাদা করা আছে। আর এটার জন্য একটা প্রম্পট, এই যে মাত্রই বললাম যে আইসোলেটেড উইথ দ্য হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছেন? ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। সো আমরা এই কাজটা শেষ করে ফেলি আমরা। এটা মোটামুটি যেটা করব এখন হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গেল টুলে, রাউন্ড রেক্টেঙ্গেলে যাব, রাউন্ড রেক্টেঙ্গেল থেকে আমরা হচ্ছে এখানে হ্যামবার্গার মেনুটা এঁকে ফেলবো। সো একটা আঁকলাম, তারপর অল্টার প্রেস করে এখানে একটা আঁকছি, এবং কন্ট্রোল ডি প্রেস করব, এখানে আরেকটা হয়ে যাবে। সো এই তিনটাকে যদি বেশি গ্যাপে মনে হয় তাহলে এটাকে একটু এভাবে চাপিয়ে দিবেন,
এই ডানে বামে একটু চাপিয়ে দিবেন, খুব বেশি করার দরকার নাই, কারণ এটা বেশি বড় থাকলে জিনিসটা খুব একটা ভালো লাগে না, বাট খুব ছোটও করা যাবে না, মোটামুটি এরকম হলে ওকে হবে। ওকে, এরপরে হচ্ছে আমরা এইখানে আমাদের লেখাগুলো লিখবো। সো আমরা টেক্সটে চলে যাচ্ছি, এখান থেকে আমরা একটা ফন্ট সিলেক্ট করে নিই, যেমন পিও পপিন্স ফন্টটা আমার খুব পছন্দের, এটা খুব মিনিমাল আর কি একটা ফন্ট। সো এখানে ক্লিক করলাম, তো এটার ফন্ট সাইজ হচ্ছে 12, এখান থেকে আমি করব হচ্ছে মোটামুটি 16 করে দেই, 16 হলে একটু কম হয়ে যাচ্ছে, সো 23 করি। হ্যাঁ, এটা ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের হোম, হোম থাকবে, হোমের পরে অল্টার প্রেস করব, অল্টার প্রেস করে এটাকে আমরা সরিয়ে নিলাম। এখন কন্ট্রোল ডি প্রেস করে করে এই জায়গাগুলো আমরা ব্লক করলাম, তার মানে কি এরকম জায়গায় হবে। এখন লেখাগুলো আমরা এরপরে এগুলোকে লিখবো। সো এখানে ডাবল ক্লিক করলেই আপনারা এটা এডিট করতে পারবেন, যেমন হোমের পরে হচ্ছে প্রোডাক্ট অথবা সার্ভিস, যেটাই লিখতে চান না কেন। ওকে, সার্ভিসের পরে থাকতেছে হচ্ছে যে ভ্লগ, ঠিক আছে, অথবা ব্লক, যেটাই চান না কেন, ঠিক আছে। তারপর আসতেছে হচ্ছে অ্যাবাউট, তারপর আসতেছে হচ্ছে কন্ট্যাক্ট। এখন এই তো এগুলার মধ্যে তো গ্যাপ তো আর ঠিক হলো না, এগুলো তো আমাদের গ্যাপ ঠিক করতে হবে, তাই না? তো এখন সবগুলোকে আমরা শিফট ধরে ধরে এগুলাকে ধরবো, ধরার পরে যেটা করব, এই যে আমাদের যে অ্যালাইনমেন্ট অপশন আছে, এই অ্যালাইনমেন্ট অপশনে গিয়ে এখানে দেখেন যে হরাইজন্টালের ডিস্ট্রিবিউশনটা ডিস্ট্রিবিউট করতে হবে, স্পেসটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। এখানে ক্লিক করলে এটা হচ্ছে তারা ডিস্ট্রিবিউট করে নিবে অটোমেটিক্যালি। এখন কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করে ফেলবো। এখন মনে করেন আমি এখান থেকে একটাকে হাইলাইট করব, যেমন আমরা সার্ভিসটাকে হাইলাইট করতে পারি, তাহলে সার্ভিসটাকে একটা কালার দিতে হবে আমার, ধরুন এরকম একটা কালার দিতে পারি, বা একটা ভালো প্রমিনেন্ট কালার দেবো এরকম। আর এর নিচে কি হয়, একটা বার থাকে, যেটা হচ্ছে আপনার কি আন্ডারলাইনিং বার। তাহলে এখানে যাব আমরা ক্যারেক্টারের, এখানে গেলে এখানে আমাদের একটা আন্ডারলাইনিং এর অপশন পেয়ে যাব। তার মানে ধরেন যে কোনো একজন পার্সন ওয়েবসাইটটাতে ঢুকেছে, ওয়েবসাইটটাতে ঢোকার পর সে এই জায়গায় ক্লিক করলে তখন সে যে জায়গায় ক্লিক করবে সেই জায়গাগুলোতে রং পরিবর্তন হবে, ঠিক আছে। ফাইন, এই অংশ শেষ। এখন এখানে আমরা কি করব, সার্চের অপশন দিব। এখন এই যে লেখাটা, এটা আমি তো রেগুলার ফন্টে লিখেছি, এটা কি রেগুলার ফন্টে ভাল লাগছে না, সরি মিডিয়াম ফন্টে আছে, কোনো সমস্যা নাই, থাকুক এখানে। ফাইন, এখানে এখন আমাদের সার্চের অপশনটা বসাতে হবে, এটার জন্য আমাদের আইকন লাগবে। আইকন কোত্থেকে পাবো? আইকন পাবো হচ্ছে আমরা ফ্ল্যাট আইকন থেকে। সো ফ্ল্যাট আইকন .com এ চলে গেলাম, ফ্ল্যাট আইকন থেকে আমরা লিখবো হচ্ছে সার্চ নামে একটা সার্চ করব। সো অ্যাড চলে আসছে। তো সার্চ থেকে আমি একটা থিন টাইপের সার্চ নিয়ে আসবো, যেমন এটা হতে পারে। সো এটাকে নিলাম। কেউ যদি মনে করেন এখান থেকে ডাউনলোড করবেন না, তাদের জন্য একটা সুখবর আছে, ডাউনলোড করা লাগবে না, আপনি ইজিলি এটা পেয়ে যেতে পারেন। রাইট প্রেস করতে হবে, ইন্সপেক্টে যেতে হবে, এটা একটু আমি মজা করে করি আর কি, ঠিক আছে, সবসময় আমার ডাউনলোডের লিমিট ক্রস হয়ে যায়। তো এখান থেকে এই যে এখানে ক্লিক করলে আপনার এটা চলে আসবে, এটাকে সেভ করে নিব আমরা। সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে আমরা ইলাস্ট্রেটরে আবার চলে আসলাম, ফাইলে চলে যাব, প্লেসে চলে যাব, এই সার্চ বারটাকে নিয়ে আসবো, এবং এই বেশি বড় করব না, ছোট্ট থাকবে এরকম, এর মধ্যেই হবে, এটা একটু বড় হয়ে গেছে। ওকে ফাইন, এখন এটা তো আমার পিএনজি আকারে থাকলো, তাই না? এটাকে তো আমার ভেক্টর করতে হবে, তাই না? তো এই ভেক্টরটা করব কিভাবে, এইখান থেকে চলে যাব ইমেজ ট্রেসে, এখান থেকে করব শিলিয়ট। শিলিয়ট মানে কি, একদম শুধুমাত্র কালো অংশটা থাকবে, ছায়া যেটাকে বলে। ওকে, এখান থেকে এক্সপান্ড করে দিব, তাহলে আমার এইটা হয়ে গেল। এখন সার্চের এখানে তো আমাদের একটা লাইন থাকে, ধরেন এখানে আমরা তাহলে একটা লাইন দিয়ে দেবো এভাবে। ফাইন, লাইনটা দিয়ে দেওয়ার পরে আমরা কি করব, একটা স্ট্রোক কালার দেব, এরকম একটা স্ট্রোক কালার দিব। এখন এই কন্টাক্টেরই একটা পোর্শন আমরা অল্টার প্রেস করে এই জায়গাটা নিয়ে আসবো, কারণ ফন্ট আমার সেম হওয়া লাগবে। আমি যদি আলাদা করে লিখি, আবার ফন্ট চেঞ্জ করতে হবে আমাকে, আবার ওটার অ্যালাইনমেন্ট করতে হবে, একটা অন্যরকম ব্যাপার স্যাপার বা একটা হেসেল হয়ে যাবে। সহজ করার জন্য অল্টার প্রেস করে এই ক্যারেক্টারটাকে বা এই স্টাইলটাকে নিয়ে আসলাম, এখানে জাস্ট লিখবো সার্চ। এখন এই সার্চের এটা মিডিয়াম থাকবে না, এটা একটু লাইট করে দেব, আর এটার সাইজ বা ফন্ট সাইজ কম হবে, ছোট হবে একটু। তাহলে এখানে কতটুকু ছোট করব, ডিভাইডেড বাই 1.6 এরকম করে দেব। এবং এটার যে স্পেস, দুই 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 ওয়ার্ডের মধ্যে স্পেস, এই স্পেসটাকে আমরা বাড়িয়ে প্রায় 300 করে দেব, ঠিক আছে, এরকম করে দেব। এরপর এটার কালারটাকে আমরা কি একটু ডাউন করে দেব। ফাইন,
যদি এরকম এটা ভালো না লাগে, একটু দূর থেকে দেখবো, ভালো না লাগলে কি করব, এটাকে সিলেক্ট করে আবার আই প্রেস করে এটা এরকমই থাকুক, বাট এটার মধ্যে গ্যাপটা বাড়িয়ে দেবো, এটাতে 300-র মতো গ্যাপ দিয়ে দিচ্ছি। অবশ্যই এটাকে আমাদের একটু এরকম করে দিতে হবে। তার মানে এখানে যাতে মানুষজন লিখতে আসতে পারে এরকম একটা ফিল দেওয়ার জন্য এই ধরনের একটু হালকা কালার করে দেওয়া হয়। ঠিক আছে, এটাকেও হালকা করে দিতে পারি আমরা। সো এরকম, ফাইন। এই অনেকে কি করে, এই সার্চের এই জায়গাটাতে একটা আলাদা বাটনও ক্রিয়েট করে। বাটন ক্রিয়েট করব কিভাবে, তাহলে এখান থেকে একটা রাউন্ড রেক্টেঙ্গেল আমরা এভাবে দিতে পারি। ওকে, আর সার্চের এটাকে আমরা কি করতে হবে, আমাদেরকে এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করে দিতে হবে। সো এই অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে আমাদের ম্যানুয়ালি, এরকম করে, হোয়াট এভার। তো এটাও হতে পারে এরকম করে। সো পুরো জিনিসটাকে আমরা একটা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল-G, এরকম হতে পারে। এটাও খারাপ লাগবে না, এই সার্চের এটা আমরা একটু সাইড করে সরিয়ে দিই। ওকে, এরকম করে রাখতে পারি আমরা। এটাকে ভিজিবিলিটি বাড়ানোর জন্য এটাকে অনেকে কি করে, এটার যে এটা আছে এরকম করে বড় করে রাখে, তাও করতে পারি। অ্যাকচুয়ালি কিভাবে মানায় এই জিনিসটা আপনাদেরকে একটু খুঁজে বের করতে হবে। এটা অনেকে এই সাইডেও বসায়, সার্চের এটা এভাবেও থাকে। সো অ্যাজ ইউর উইশ, এখানে কিন্তু আপনার ফুল ক্রিয়েটিভিটি ফ্রিডমটা আপনার। এটা কিন্তু মানে এমন না যে সবসময় আমাকেই মানতে হবে, এই ফুল ক্রিয়েটিভিটিটাই পুরাটা আপনার। আবার অনেকে কি করে, সার্চ টাচ কিচ্ছু লেখে না, জাস্ট কিচ্ছু লেখে না, এটা বাদ, মনে করেন এখানে জাস্ট শুধু সার্চের এটা এখানে বসিয়ে দেয় এরকম। এটা দেখলেও অনেকে বুঝে যায়, ওকে ফাইন, এখানে তাহলে সার্চ করতে হবে। কারণ এটা আমরা আসলে অনেকদিন নেট ইউজ করার পরে আমরা এটা এইটাতে হ্যাবিট হয়ে গেছি। এখন আমাদের এই অংশটুকু, ঠিক আছে, এই অংশটুকু তাহলে আমাদের কি করতে হবে, এই অংশটুকু হচ্ছে আমাদেরকে এখন লিখতে হবে একটা নর্মাল, আমরা ফন্ট যাই, এখানে আমাদের 300 আছে, এটাকে 0 করে দিতে হবে, এবং এখানে লিখবো হচ্ছে কি লিখতে পারি, CREATIV, CREAT, ওকে, ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ কথাটাকে আমরা একটু বড় করে দেই, বড় করে দেওয়ার পর এটাকে আমরা কি করব, একটা কার্সিভ ফন্টে লিখবো, ধরেন এরকম একটা কার্সিভ ফন্টে লিখছি। সো এছাড়াও আরো ভালো ভালো অনেক কার্সিভ ফন্ট আছে, এটা হতে পারে। ওকে, এটা সুন্দর লাগছে। ওকে, ক্রিয়েটিভ এজেন্সি। আর এখানে একটা লিখছি, এটার একটু ফন্ট সাইজ আমি বড় করছি, এবং এটার ফন্টের যে স্টাইল সেটা আমরা পপিন্স করে ফেলবো এরকম। ক্রিয়েটিভ হচ্ছে কি, এজেন্সি, ক্রিয়েটিভ এজেন্সি। এজেন্সি কথাটা আর একটু বড় হবে এরকম। এখন আমরা যেটা করব, এই এজেন্সির মাঝখানে গ্যাপ দিব আমরা, যেমন এটাকে 300 করে দিচ্ছি। ক্রিয়েটিভের কালারটা চেঞ্জ করব, আই প্রেস করে এই কালারটা দিতে পারি। সরি, এই কালার এখান থেকে নিতে গেলে তখন আবার এই ফন্টের সাইজ হয়ে যাবে, সো আমাকে কালারটা এখান থেকে দিতে হবে। ওকে, অথবা এটাকে একটা আমরা উল্টাটা করতে পারি, এরকম দিতে পারি, এজেন্সি কথাটাকে আমরা একটা অন্য কালার দিয়ে দেখতে পারি। সো এখান থেকে নেওয়া যাবে না, এখান থেকে নিতে হবে, না এটা ভালো লাগছে না, সো আমরা আগেরটাই রাখি, তাই না? ওকে, আর এজেন্সির মধ্যে গ্যাপ ভালো লাগবে না, এটাকে আমরা বেশি গ্যাপ দিব না, 50 মতো দিতে পারি। ওকে, আর ক্রিয়েটিভ কথাটাকে উপরে নিয়ে আসবো, এজেন্সির উপর ওভারল্যাপ করবে এরকম। তাহলে এটাকে রাইট প্রেস করব, এখানে কি করব, আমরা অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু দ্য ফ্রন্টে করব। তার মানে এজেন্সিকে ঘিরে ক্রিয়েটিভ কথাটা থাকছে। ফাইন, তাহলে এই দুটোকে আমরা একটা সিলেক্ট করে ফেলি। ওকে ফাইন, এটা হচ্ছে আমাকে দুটাই সিলেক্ট করতে হবে, সবগুলোকে সিলেক্ট করে এটাকে বাদ দিয়ে দিচ্ছি, এই দুটো সিলেক্ট হয়েছে। ফাইন, ওকে, এটাকে একটু ছোট করি, তাহলে আমাদেরকে এটা ধরতে সুবিধা হবে আমাদের। ওকে, এখন আসেন ক্রিয়েটিভ এজেন্সি। আমি নিচেরটাকে কপি করব, এজেন্সি, অল্টার ধরে কপি করলাম, এজেন্সি। এখানে আমরা এটাকে এই যে সাবটাইটেল এটাকে বলে, সাবটাইটেলটা কি করব, ছোট করব। কতটুকু ছোট করব, 1.6 টাইম ছোট করব, তাহলে ডিভাইডেড বাই 1.6। আর এটা বোল্ড থাকবে না, তখন এটা রেগুলার হয়ে যাবে। ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং এটাও বড় লাগছে, এটার জন্য আবার ফন্ট সাইজ আমরা আরেকটু ছোট করব, ডিভাইডেড বাই 1.6 করব। সো এটা দেখতে ভালো লাগছে, ঠিক আছে। এখন এখানে কিছু ডেমো টেক্সট দিয়ে দিব আমরা। ডেমো টেক্সট দিচ্ছি, আমি ডেমো টেক্সট দিচ্ছি, আপনারা তো আপনাদের মতো করে লিখবেন। সো এটার ফন্ট সাইজ ছোট হবে,
এটার ফন্ট সাইজ হচ্ছে এরকম হবে। আর এটার যে আন্ডারলাইনটা উঠে যাবে, এবং এখানে হাইফেন্টেশন আছে, হাইফেন্টেশনটা আমরা এই প্যারাগ্রাফ থেকে হাইফেন্টেন্ট উঠিয়ে দেব, এরকম থাকবে। ফাইন। এরপরে আমরা হচ্ছে এখানে একটা বাটন ক্রিয়েট করব। তার আগে এগুলোকে আমরা একটু অ্যালাইনমেন্ট ঠিক করে আসি, যেমন একটারও অ্যালাইনমেন্ট ঠিক নাই। এই দেখেন অ্যালাইনমেন্ট ঠিক করি আমরা। ঠিক আছে, এটার সাথে এটা এটা এই তিনটার অ্যালাইনমেন্ট করি। ক্রিয়েটিভটা একটু বাইরে থাকুক, সমস্যা নেই, ক্রিয়েটিভটা একটু ক্রিয়েটিভ লেখা তো, ওটা নিয়ে সমস্যা নেই আমাদের। আর এটা এত বেশি হাইলাইট থাকবে না, এটা একটু এরকম থাকবে, এরকম থাকবে। ওকে, এরপরে আমরা কি করব, একটা বাটন ক্রিয়েট করব রাউন্ড রেক্টেঙ্গেল দিয়ে এখানে। সো এরকম একটা বাটন ক্রিয়েট করব, একটু রাউন্ডিশ হবে। ফাইন। এখন এখানে আমরা এটার কালার কি দিব, এটা কালার দিব এরকম, এবং এটার নাম দিব হচ্ছে এই বাটনের নাম হচ্ছে কি দেব, কল নাও দিব নাকি হচ্ছে গেট সার্ভিস? আচ্ছা, তার আগে আমরা ফন্টটা ঠিক করি। পপিন্স ফন্টের রেগুলার বা সেমি বোল্ড রাখি, আর ফন্ট সাইজ চেঞ্জ করব আমরা কল নাও। ওকে, এটা বেশি বড় হয়ে গেছে, এটাকে আমরা এটার মতো করে করি কল নাও। আর এটাকে অল ক্যাপ করব কিভাবে, এই যে আমরা ক্যারেক্টারে যাব, এখান থেকে এই যে ডাবল অল ক্যাপস ক্লিক করব, এখান থেকে এটাকে এইখানে বসিয়ে দিব। এই বাটনটা আর একটু ছোট হতে পারে। সো ফাইন। যদিও এটা চারকোনা ভাবটা চলে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে এটাকে একটু এরকম চারকোনা ভাব করে দিবেন, কোনো সমস্যা নাই। রাউন্ড চাইলে তো রাউন্ড, কোনো সমস্যা নাই, একই কথা। সো এখন আমাদের এখানে কিছু আইকন নিয়ে আসতে হবে। তার আগে এটাকে আমরা একটা গ্রুপ করে ফেলি, তাহলে আমাদের অ্যালাইনমেন্টের সাথে মিলাতে পারবো আমরা। ওকে, এরপরে কি করবো, এখানে কিছু হ্যাঁ, আইকন নিয়ে আসবো। মার্কেটিং স্পেলিংটা ভুল হয়েছে। TING হবে না, এটা না? জি ঠিক। ওকে ফাইন। সো তাড়াতাড়ি লিখতে গিয়ে হয়ে গেছে, সমস্যা নেই, একটু ধরাই দিন আমাকে, কোনো ওকে। সমস্যা নেই। কারণ এটা মাঝে মধ্যে হয় কি, তাড়াহুড়া করতে গিয়ে বা তাড়াতাড়ি করতে গিয়ে এরকম হয়। সো আমি কিছু আইকনের প্যাক অলওয়েজ আমার ডিরেক্টরিতে রাখি বা এখানে রাখি। তো এরকম আমি কিছু ডাউনলোড করে রেখেছি। তো এখান থেকে ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামটা নিচ্ছি, কন্ট্রোল C কপি করছি, এখানে নিয়ে আসবো, এখানে কন্ট্রোল V বসাবো। এখানে তো অনেক বড় হয়ে যাচ্ছে, এটাকে ছোট করে দেই একদম। সো এরকম করে, হ্যাঁ এরকম করে দিচ্ছি। এখন এটার সাথে ইউজ করার জন্য এটাকে আমরা এরকম একটা ইউজ করি, এরকম একটা জিনিস, একটা দাগ ইউজ করি। সো এই দাগটা আই প্রেস করে, বা এখান থেকে আমরা একটা স্ট্রোক কালার দিতে পারি। ফাইন। আরো ছোট হবে এগুলো, এত বড় থাকে না, আর একটু ছোট হবে। ফাইন। ওকে, এখন এগুলোকে কালো না দিয়ে অন্য কোনো কালার দেয়া যায় কিনা। সো এখানে একটা কাজ করতে পারি, এটা এটা এবং এটা, এই তিনটাকে আমরা ধরে এখান থেকে কোনো একটা কালার আমরা একটু দেখতে পারি যে কোন কালারটা ভালো লাগে। আমার মতে এই কালারটা ভালো লাগবে। সো সবই তো চেঞ্জ হয়ে গেল। তার আগে আমাকে এটাকে আইসোলেট করে নিতে হবে, এটাকে আনগ্রুপ করতে হবে। তো এই জিনিসটাকে আমরা বাইরে ট্রিট করব, এটার ভিতরে ট্রিট করব না, এটা বাইরে নিয়ে এসে ট্রিট করব। সো বাইরে নিয়ে এসে ট্রিট করার জন্য কি করব, এটাকে সবগুলোকে সিলেক্ট করতে পারবো, আনগ্রুপ করব। আনগ্রুপ করলে দেখেন এখন এগুলো আলাদা আলাদা হবে, আবার আনগ্রুপ করব। ওকে ফাইন, বাইরে ক্লিক করছি, দেখেন আলাদা আলাদা হয়েছে, আলাদা আলাদা হয়েছে, এটা আলাদা হয়েছে। সো এখন এই কালোগুলোকে ধরছি, একটু জুম আউট করে আই প্রেস করে এটার মতো করে করে দিচ্ছি। এখন কিন্তু ঠিক আছে। সো এটাকে গ্রুপ করে দিলাম, আবার এখানে নিয়ে আসবো এখন। ওকে, অথবা যদি চান এখানে না ইউজ করে এদিকে ইউজ করতে, তাও করতে পারেন। তো সবগুলোকে ধরে আমরা এই সাইডে ইউজ করতে পারি। এখানে দিলে কি হবে, চোখে পড়বে। ওকে ফাইন, এটার অ্যালাইনমেন্ট মতো করে ঠিক করতে হবে এটাকে। এই লাইনটা কিন্তু আমি স্টাইলের জন্য দিয়েছি, নট যে এটা আপনাকে দিতেই হবে। আপনি চাইলে এটা ফেলে দেন, সমস্যা নাই। আপনি এখান থেকে আপনি জাস্ট নর্মাল ভাবে লিখতে পারেন এখানে সোশ্যাল মিডিয়া বা এরকম, অথবা ফলো আস এরকম আর কি। ঠিক আছে, যদি চান তাও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। ওকে, গ্রুপ করে দিচ্ছি, আর এটার অ্যালাইনমেন্ট আমি বাম সাইডে করে দিচ্ছি। ফাইন থাকুক। এখানে একটা জিনিস ছিল আমাদের, এই যে তিনটা ডট, এই তিনটা ডট কিন্তু কাজের। কেন কাজের, এই তিনটা ডট দিয়ে বোঝায় যে এখানে আরো স্লাইডার আছে বা আরো ছবি আছে। তো এটার জন্য আমরা খুব সহজ করে একটা আঁকবো। কি করব, আমরা একটা সার্কেল নিব বা ইলিপস নিব, এটাকে এঁকে নিচ্ছি, এটার কালার দিব এরকম। ঠিক আছে,
ফুল না, অ্যাশ কালার দিব। এটাকে অল্টার প্রেস করে এভাবে রাখবো, একটু ছোট থাকবে, এটা আর একটু ছোট হবে, একটু বড় হোক। আর অল্টার প্রেস করে এটাকে এখানে নিয়ে আসবো। আর এই দুটার তিনটাকে আমরা কি করব, ওই যে আমরা ডিস্ট্রিবিউশন, স্পেস ডিস্ট্রিবিউশন ঠিক করে দিব। এরপরে এই দুটোকে সিলেক্ট করছি, করার পরে এটা আরেকটু এরকম হবে। ওকে ফাইন, এখন তিনটাকে আমরা একটা গ্রুপ করে দিই এবং এটার মিডল অ্যালাইনমেন্টে বসিয়ে দেই। সো এই আমাদের রেডি হয়ে গেল একটা ল্যান্ডিং পেজ। এখন আপনি অনেক ডেকোরেশন চাইলে করতে পারেন, এদিক দিয়ে শেপ ইউজ করতে পারেন, আপনার যেটা ভালো লাগে। ঠিক আছে, এখন এটাকে আমি একটু কালার চেঞ্জ করে দেখি কেমন লাগে। এটাও খারাপ লাগে না, এটাও খারাপ লাগে না, এটাও খারাপ লাগে না। ঠিক আছে, ডার্ক হলে খারাপ লাগে না। এটা এখন যেটাই দিবেন সেটাই না ভাল লাগবে, সত্যি কথা বলতে। দেখেন, হ্যাঁ, ল্যান্ডিং পেজও কি ফ্রি পেকে সেল করা যায়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেল করা যায়। ল্যান্ডিং পেজ ফ্রি পিকে খুব বেশি সেল হয়, আমি আপনাদেরকে ফ্রি পিকে দেখাই তাহলে বুঝতে পারবেন। আহ দেখি ফ্রি পিক এখানেই ওপেন করা আছে। সো এখানে লিখি আমি ল্যান্ডিং পেজ। তো ল্যান্ডিং পেজে এই যে দেখেন এটা, তারপর এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ক্যাটাগরির, বুঝতে পেরেছেন? এই যে এটা হচ্ছে আমাদের ক্যাটাগরির, আমরা যেটা মাত্র বানালাম, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরির এখনকার। সো আপনারা আরো আরো এগুলারও ক্রিয়েটিভিটি কি করতে কোনো পারবেন। স্পেসিফিক নিশ আছে যে আমি এই ক্যাটাগরিটা বানাবো, বা এরকম কি কি তাহলে ক্যাটাগরি হতে পারে? আচ্ছা, এখানে নিশ কিন্তু ফিপিকে আছে অবশ্যই। নিশের মধ্যে দেখেন, আপনাকে আমি একটা দেই, এই যে ফিপিকের হোমে গেলে ওদের নিশগুলো ওরা বলে দিচ্ছে। ঠিক আছে, কি কি নিশ নিয়ে মানুষজন কাজ করে, যেমন ভেক্টর নিয়ে কাজ করে মানুষ, ফটো নিয়ে কাজ করে, এআই শুধু ইমেজ নিয়ে কাজ করে, আইকন নিয়ে কাজ করে। ঠিক আছে, এখানে ভিডিও আছে, পিএইচডি নিয়ে কাজ করে। এখন এগুলোর ভিতরে ঢুকলেও আবার অনেক নিশ পাওয়া যাবে, যেমন পিএইচডি নিশের মধ্যে যদি ঢুকি, পিএইচডির মধ্যে কি কি নিশ থাকে, এ দেখেন পিএইচডির মধ্যে টেক্সট থাকে, তারপর মকআপ থাকে, হ্যাঁ, তারপরে যে আপনার সিভি, কোম্পানি প্রোফাইল থাকে বা সিভি, এই যে সিভি থাকে, তারপরে এই ধরনের ছবিও থাকে, এই যে টি শার্ট মকআপ থাকে, লোগো মকআপ থাকে, এগুলোও কিন্তু এক একটা নিশ, বুঝছেন? জি ভাই। এরকম অনেক অনেক নিশ আছে ফ্রিপিকে, কিন্তু প্রচুর নিশ। আপনি ফ্রিপিকে কাজ করতে বসলে আপনার নিশের অভাব নাই। আমি মনে করেন যে ফ্রিপিক নিয়ে কাজ করতে গিয়ে আমি 1 বছরে 35,000 ফাইল আপলোড করে ফেলেছি। ঠিক আচ্ছা আছে, ভাইয়া, আপনাদের সাথে। আপলোডের কথা যখন আসলো, যারা নিউ একদম ফ্রি পিক কন্ট্রিবিউটরে মানে হুম। অ্যাকাউন্ট ওপেন করবে, তখন কি তাদের পিএইচডির সাথে জেপিগ ফাইলও দিতে হয় নাকি জাস্ট শুধু পিএইচডি ফাইল? আপনার এক চ্যানেলে আমি দেখেছিলাম আপনি শুধু পিএইচডি ফাইলের কথা বললেন, আমি কমেন্টও করেছি কিন্তু কোনো রিপ্লাই আসেনি। এর জন্য আচ্ছা আজকে লাইভে জিজ্ঞাসা করে নিলাম। আচ্ছা, পিএইচডির সাথে ওটার প্রিভিউ ইমেজ দেওয়া লাগে, বুঝতে পেরেছেন? আপনাদেরকে আমি একটা ফার্স্ট আমার টাইম রেডি যখন করা, আপলোড হবে তখন, না সবসময়? ফার্স্ট টাইম, সব সময় সব সময়। আমি আপনাদেরকে একটা আমার রেডি করা ফাইল দেখাই, তাহলে আপনাদেরকে আমি বোঝাতে পারবো। অথবা আমার আলাদা একটা ক্লাস থেকে আমি যদি দেখাই, লাস্ট ক্লাসটা দেখাই, এটা না। সো এই যে আমি আরেকটা ক্লাস নিয়েছিলাম, ওখানে দেখিয়েছি। তো দেখেন, আমরা তো ইপিএস বানালাম, তাই না? তো ইপিএস এর সাথে জেপিজি দিতে হবে, যেমন এটা হচ্ছে জেপিজি প্রিভিউ ফাইল। সো আমাদের এটা নিয়ে যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের ইপিএস ফাইল, এটাকে আমরা সেভ করব কিন্তু ইপিএস এ। ফাইলে গিয়ে আমরা সেভ যাচ্ছি, সেভ অ্যাজ যাচ্ছি। আর ইপিএস কি শুধুমাত্র ভেক্টরের বেলায় ইপিএস করতে হয় নাকি যে জি কোনো জি জি জি, ইলাস্ট্রেটরে কাজ করলেই? যে কোনো ইলাস্ট্রেটরে না, এটা হচ্ছে ফ্রিপিক ইপিএসটা একসেপ্ট করে, এআইটাও একসেপ্ট করে। ঠিক আছে, ইপিএসটা হচ্ছে আপনার এআই এর আরেকটা ভার্সন। ইপিএস হলে মানুষজন হচ্ছে এটার মধ্যে আউটলাইন আকারে পায়, অনেকে অনেকে এটা প্রিন্টের ক্ষেত্রে কাজে লাগায়। ঠিক আছে, ইপিএস এর নানা রকম ব্যবহার আছে। ওকে, সো এআই তে একটু ফাইল সাইজ বড় হয়, ইপিএস এ ফাইল সাইজ একটু ছোট হয়। তো এখান থেকে আমি কি করছি, ইপিএস এ সেভ করছি। এটা হচ্ছে আমার ইপিএস সেভ হলো। এখন কন্ট্রোল শিফট অল্টার এস, এই তিনটাকে একসাথে প্রেস করলে এটা হচ্ছে আমার কি হবে, জেপেগ হবে। জেপেগ হলে এই যে এখান থেকে জেপিজি করে দিতে হবে। আর এখানে কিন্তু ফাইল সাইজ কিন্তু কম আছে, 500 কম হলে নিবে না, তো এটাকে আমাকে 300 করে দিতে হবে, 300 রেজুলেশন করে দিতে হবে। তখন এটা কি হবে, 500-র উপরে চলে যাবে, তখন সে এটা ইজিলি কিন্তু হচ্ছে আপলোড নিবে। এই যে এখন সেভ দিলাম, আমি এখানে সেভ দিয়ে দিলাম।
তো ব্যাপারটা আমি আপনাকে বোঝাই। একটা মানুষ ফ্রিপিক থেকে ডাউনলোড করে কেন? বিকজ অফ ফ্রিপিক থেকে ডাউনলোড করে সে এটাকে নিয়ে কাজে লাগাবে, খুব ইজিলি কাজে লাগাবে, তাই না? তো এইটার জন্য যেটা করা হয় যে আপনাকে এটাকে দেখানোর জন্য এটা একটা প্রিভিউ ইমেজ লাগে। এই যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, এগুলা কিন্তু প্রিভিউ ইমেজ বলে। তো এই প্রিভিউ ইমেজটার জন্য এই যে আপনার যে মেইন ডিজাইন, এটার একটা জেপেগ ভার্সন দিতে হয়। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তো আমি এটা কিন্তু ওই যে আমার যে আরেকটা কোর্স আছে মাইক্রোস্টক মার্কেট প্লেস, ওই যে এআই টুলস ফর মাইক্রোস্টক মার্কেট প্লেস ইনস্ট্রাক্টরিতে, সো ওখানে কিন্তু আমি এই জিনিসগুলো আরো একদম ফ্রিপিক অ্যাডোবি স্টক এই ব্যাপারে কিন্তু একদম খুব সুন্দর করে আপনাদের জন্য কোর্স রেখেছি। বুঝতে পেরেছেন? এই আর কি। জি ভাই, আমি ওই কোর্সটা কিনবো। হ্যাঁ, কিনে ফেলেন, কোনো সমস্যা নেই। আর বাকিরা যারা কিনতে চান তারাও কিনতে পারবেন, কোনো সমস্যা নাই। এই আর কি। তো হ্যালো এই স্যার। হচ্ছে আজকের মতোই। আর আপনারা এখন কোশ্চেন করেন আমাকে, কোনো সমস্যা নাই। হ্যালো জি বলেন। স্যার, বলতেছি যে এখন যে যে ডিজাইনটা করলেন, তো এটা হচ্ছে সিপিকে দেওয়ার জন্য কি লেয়ার বাই লেয়ার সাজানো লাগবে, না না না, কিংবা পিএইচডি তে লেয়ার বাই লেয়ার সাজানো লাগে, আপনার ইপিএস এ লেয়ার বাই লেয়ার সাজানোর কিছু নাই। ও আচ্ছা। আর হচ্ছে স্যার, এই সেম ডিজাইনটা যদি পিএইচডি তে করি সেই ক্ষেত্রে ওই আলাদা আলাদা কি নাম দেওয়া লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে লেয়ার গুছায় গুছায় করতে হবে। ঠিক আছে, এই ধরনের ডিজাইন গুলো আপনি পিএইচডি তে করতে গেলে যেন যেমন আপনার সময় অনেক বেশি লাগবে, আর আপনার যদি এক্সপার্টিস লেভেল ভালো না হয় তখন কিন্তু আপনার রিজেকশনের চান্স বেড়ে যাবে। এই ধরনের ডিজাইন গুলো অ্যাকচুয়ালি ইপিএস এ করাটা বুদ্ধিমানের কাজ। ও আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ। আর হচ্ছে স্যার, সিপিকে ওই আপনার মানে পিএইচডি বেশি ডাউনলোড হয় নাকি আপনার এই ইপিএস এই ধরনের ফাইল বেশি ডাউনলোড হয়? এটা হচ্ছে পিএইচডিও ডাউনলোড হয়, ইপিএসও ডাউনলোড হয়, ডিপেন্ডস অন আপনি কোন ধরনের নিশ নিয়ে কাজ করতেছেন। বুঝছেন? এটা জি স্যার, ঠিক ডিপেন্ড আছে। করে নিশের উপর। আপনার পিএইচডি প্রচুর ডাউনলোড হয়, ইপিএস ডাউনলোড হয়, পিএনজি ডাউনলোড হয়, নর্মাল ইমেজ ডাউনলোড হয়। ঠিক আছে, সবই ডাউনলোড হয়। এখন ঘটনা হচ্ছে যে আপনি কোন কোন ক্যাটাগরিতে, নিশ মানে হচ্ছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আপনি সাবমিট করছেন সেটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, বুঝতে পেরেছি, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। সো আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন। ভাই আমার আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো সেদিন আপনি ফার্স্ট ক্লাসে কো পাইলট দেখালেন, কো পাইলটের কথা বললেন। কো পাইলটে আমি মানে একটা ইমেজ জেনারেট করার চেষ্টা করলাম, কয়েকটা ইমেজ জেনারেট করেছিও, কিন্তু সেগুলো আমি পরবর্তীতে যখন আবার মানে মানে ব্রাউজারটা অফ করে দিয়ে আবার নতুন ভাবে পরের দিন অন করলাম, তখন আর আমি ওই ইমেজ গুলা পেলাম না। এটা আচ্ছা, কোথায় হবে? কোপাইলটের এটা একটা ড্রব্যাক, এটা ও মাঝে মধ্যে রাখে মাঝে এটা মধ্যে রাখে না। বুঝছেন? এটা একটা যেমন ঝামেলা আছে। লিওনার্দো এআই তে থাকে, থেকে বাট আমি যায়, কো হ্যাঁ। পাইলটে পেলাম না। এর জন্য আমি ভাবলাম আমার কোনো সমস্যা নাকি, এর জন্য না চলে না গেলাম। না না, আপনার কোনো সমস্যা না। নেক্সট দিন আপনাদেরকে আরেকটা হচ্ছে এআই দেখাবো, ওটা আরো খুব মজা পাবেন। ওটার নাম হচ্ছে আইডিওগ্রাম। ঠিক আছে, আইডিওগ্রামটা খুব পপুলার হয়েছে হচ্ছে টাইপোগ্রাফির জন্য। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে কি প্রত্যেক বুধবার দিন 9টা বাজে ক্লাস হবে? একটা ক্লাস উইকলি না দুইটা? আমি চেষ্টা করব দুইটা করে নেয়ার, আসলে বললামই তো যে কাজের প্রচুর চাপ। ঠিক আছে, আর হচ্ছে ফ্যামিলিকেও তো সময় দেওয়া লাগে। এই জন্য সবকিছু মিলে আমি দুইটা নেওয়ার খুব চেষ্টা করতেছি, যদি দুইটা না হয় আমি একটা করে নিব। 8টা তো টোটাল ফ্রি ঠিক ক্লাস। আছে। তো আমি অবশ্যই দুইটা করে নেওয়ার চেষ্টা করব। আমার ওই ইনস্ট্রাক্টর কলি আপু, তারপর রিফাত ভাইয়ের সাথে কথা হয়েছে। সো আসলে মানে আমি যদি ফ্রেশ মাইন্ডে না বসি আপনাদের সামনে, আপনার ফ্রেশ ভাবে তো ডিজাইনটা করাতে পারবো না, বুঝেন নাই? সো এটা তো ক্রিয়েটিভ ওয়ার্ক। এমন না যে আমি হয়তো বা তাড়াহুড়া করে এসে বসলাম, আপনাদের সাথে তাড়াহুড়া করে ক্লাস করাবো, তখন কোয়ালিটি লুজ করবে। সো আমি এটা চাই না অ্যাকচুয়ালি। হুম সেই হুম ডিজাইনটা যদি আমি ভেক্টর না করে হুম। এটা যদি আমি পিএনজি করে পিএইচডি ফাইল তৈরি করি, সেক্ষেত্রে কি সিপি অ্যাপ্রুভ করবে বা এটার বেনিফিট কেমন কি আসবে? আমি কিন্তু আমি কিন্তু কিছুক্ষণ আগে এটার উত্তর দিয়েছি আপু। আপনি এটা পিএইচডি তে করেন, কোনো সমস্যা নাই। পিএইচডি তে করলে আমি যত শর্ট সময় করলাম এর থেকে ডাবল সময় আপনার পিএইচডি করতে লাগবে। কারণ আচ্ছা আপনাকে আচ্ছা। লেয়ার ম্যানেজমেন্ট করতে হবে, লেয়ার রিনেম করতে হবে, স্মার্ট অবজেক্ট করতে হবে। ও বুঝতে পেরেছেন? হ্যাঁ তো হ্যাঁ। তো আমরা তো যেটাতে বেশি সময় লাগে তার থেকে আমরা কম সময়ে ইফেক্টিভলি কিভাবে করা যায় আমরা তো সেই ওয়েটা ফলো করবো, তাই না? জি জি জি। এটাই।
সো এই হচ্ছে ব্যাপার। সো আমি ক্লাসটা শেষ করতে চাচ্ছি। তো নেক্সট ক্লাসের আগে আমরা গ্রুপে জানিয়ে দিব কবে ক্লাসটা হবে। তো নেক্সট বুধবার হওয়ার জন্য যাতে হয় আমি খুব ট্রাই করব। আর যদি না হয় তাও জানিয়ে দিব, হলেও জানিয়ে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া? সো আজকে আমি বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।